হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা ঠিক রাত 10টায় চলে এসলাম। আর আমাদের আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন কিংবা আমাদের ভিডিওর কমেন্টে বলেন যে ভাইয়া স্পোকেন শেখার জন্য গ্রামারের গুরুত্ব কতটুকু। সো আমরা আজকে গ্রামারের একটা টপিক দিয়ে স্পোকেন জানার চেষ্টা করব, যেই টপিকটা আপনি না জানলে ইংরেজিতে কথা বলা অসম্ভব ব্যাপার। সেই টপিকটা কি? টপিকটা হচ্ছে টেন্স, অর্থাৎ টেন্স মেনে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। আজকে বিষয়বস্তু হচ্ছে সেটাই। কি করব আমরা? টেন্স মেনে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে আমরা কি বলছি? টেন্স মেনে ইংরেজিতে কথা বলুন। ঠিক আছে, এটা আজকের আমাদের মোটামুটি ফিক্সড টপিক। ক্লিয়ার? যারা দেখছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আছেন এই মুহূর্তে আমাকে। আর অবশ্যই অবশ্যই কয়েকজন বন্ধুকে একটু মেনশন করে দিবেন, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, আমি প্রথমে আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব। আমার সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, এটা আজকের আমাদের পারফেক্ট মুন্ডো। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে তার মানে, না? আমি একটু ক্যামেরাটা ক্লিন করে নিই। ওকে, থ্যাংক ইউ। লাইটটা দিয়ে দেখি যে কেমন আসে। আচ্ছা, এই ফাঁকে আপনারা একটু কমেন্ট করে ফেলেন, ঝটপট কমেন্ট করে ফেলেন যারা দেখছেন এই মুহূর্তে। আর সবাই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন, যারা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দিন। ওকে, ওয়েট করছিলাম। থ্যাংক ইউ। আবিদ দিহান ভাই বলেছেন ইয়াস। হাই ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বুশরা চৌধুরী বলেছেন ওটা দেখিস। আচ্ছা, লাভ, থ্যাংক ইউ। ভালোবাসা নিবেন, ঠিক আছে, ভালোবাসা নিবেন। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা দেখছেন, অনেক ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসটা শুরু করব কিছুক্ষণের মধ্যে। আমরা সবাই একবার করে লাইভটা শেয়ার করে দিব, যারা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দিই। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকটা কি আমি একটু বলে নিলাম। আজকের টপিক হচ্ছে যে টেন্স মেনে আপনি ইংরেজিতে কিভাবে কথা বলবেন। আমাদের এই সমস্যা হয় না যে আমি বাংলাটা বলছি কোন টেন্সে হচ্ছে, ওই টেন্সটা আপনি ইংরেজিতে কিভাবে কনভার্ট করবেন। বাংলাতে আপনি বুঝতে পারছেন, আপনি পাস্টে কথা বলছেন, কিন্তু ওইটা ইংরেজিতে কিভাবে বলবেন। এই যে প্রবলেমগুলো আছে, এই ছোটখাটো খুঁটিনাটি সমস্যা, এগুলো আজকের ক্লাসে আমরা সমাধান করব। ঠিক আছে, সো প্রথমেই যেই সমস্যাটা আছে উইচ ইজ দ্যাট, আমরা জানি টেন্সের 12টা ফর্ম আছে। আমরা আজকে 2টা অথবা সর্বোচ্চ 3টা ফর্ম নিয়ে কথা বলার চেষ্টা করব। কি বললাম, আমার প্রথম ফর্মটা যেটা, ওটাকে বলা হয় কি? প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো দিয়ে আপনারা বাক্য কিভাবে তৈরি করবেন এবং এগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলবেন সেটা কিন্তু একটা ফ্যাক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা ইংরেজির গঠন কিংবা চিনিবার উপায়গুলো দেখি, কি দেখে আপনি চিনবেন কোন জিনিসগুলো অবশ্যই থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্যটা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য বা স্ট্রাকচার যদি চিন্তা করি, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে আমাদের কি থাকবে? একটা ভার্ব থাকবে, আর ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। কিসে হবে? ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার এর পরের যে অংশটা হবে এটা কি? এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে। কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। কি বললাম? এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তার মানে আমরা কি বললাম যে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি রকম হতে পারে? সাবজেক্ট হবে, পাশে একটা কি থাকবে? একটা মেইন ভার্ব থাকবে যেটা প্রেজেন্ট টেন্সে, তারপর হচ্ছে কি? এক্সটেনশন। এবার এটা তো হচ্ছে কথা। এবার বাংলায় আমরা কিভাবে চিনবো? আমরা অনেক সময় বলি না যে বাংলা চিনিবার উপায়। ঠিক আছে, বাংলা চিনিবার উপায় খুব ইজি, এটা আপনারা সবাই জানেন মোটামুটি। আমরা সেগুলো দিয়ে একটু দেখার চেষ্টা করবো। যেমন বাংলা চিনিবার উপায়ের মধ্যে প্রথম হচ্ছে অভ্যাসগত কর্ম। কি বলছি আমরা? অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম। 2 নাম্বারটা হচ্ছে কি বলবো আমরা? 2 নাম্বার বলছি হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন, চিরন্তর হয় না, চিরন্তর, চিরন্তর সত্য, চিরন্তর সত্য। এরপর আরেকটা আছে কি, খেয়াল করে দেখেন, অভ্যাসগত কর্ম, মানে যেই কাজটা আপনি প্রতিদিন করেন, চিরন্তর সত্য।
মানে এমন একটা কাজ যেটাকে বলছি ইউনিভার্সাল ট্রুথ, সব সময়কার জন্য সত্য, এই কথাগুলো, ঠিক আছে। এরপর যে কাজটা আপনি প্রতিদিন করেন, এটা অভ্যাসগত কর্মের মধ্যেই পড়ে বেসিক্যালি, তাহলে আমরা মোটামুটি এই দুইটার মধ্যে সবগুলো ফেলতে পারি। কি অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, আরো আছে, বাট এই দুইটার মধ্যে মোটামুটি সবগুলোকে আমরা ইনক্লুড করতে পারি। ক্লাসটার মধ্যে কোনো নতুনত্ব দেখছি না। আচ্ছা, নতুনত্ব না দেখলে আপনার ক্লাস দেখার দরকার নাই, কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা করি সর্বোচ্চ নতুন ভাবে ক্লাসটা উপস্থাপন করার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো তো আমরা বুঝলাম। এগুলো হচ্ছে চিরচেনা কথা। কি কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, ঠিক আছে, ইত্যাদি বোঝালে আমরা কি বোঝাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি করি, আমি যাই, আমি খাই, তারপর আমরা বলছি কি আমি ঘুম থেকে উঠি, আমি পড়তে বসি। এই যে কথাগুলো যেগুলো প্রতিদিন আপনি করেন, অভ্যাসগত কর্ম, এগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা খুব সিম্পল একটা কথা। আচ্ছা ফাইন, এবার এইটা তো গেল একটা স্ট্রাকচারের ব্যাপার। এটা একটা স্ট্রাকচার আমরা দেখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি কি থাকতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন কোন অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হতে পারে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম ব্যবহৃত হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহৃত হতে পারে, ইজ ব্যবহৃত হতে পারে, ডু ব্যবহৃত হতে পারে, ডাজ ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই পাঁচটা ফর্ম ভার্বের অক্সিলারি ভার্ব, পাঁচটা ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হতে পারে। এই ভার্বগুলো কিন্তু এই তিনটা কিন্তু কন্টিনিউয়াসও ব্যবহৃত হয়, আমরা সেটা পরে দেখব, তাই না? আচ্ছা ফাইন, এবার আমরা যদি একটা বাক্য দেখি, যেমন আমরা যদি বলি লোকটিকে সবাই বিশ্বাস করে, কি বললাম আমরা? লোকটিকে সবাই বিশ্বাস করে। এখন এই কথাটা খেয়াল করে দেখেন, করে আছে, করে মানে এটা হচ্ছে এমন একটা কাজ যেটা সবসময় হয়, ঠিক আছে। ওই লোকটাকে সবসময় মানুষ বিশ্বাস করে। তাহলে খেয়াল করেন এই বাক্যটা আমরা কিভাবে করব। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? লোকটিকে সবাই বিশ্বাস করে, একটা রেশনাল কথা, কোনো সময়কে রেফার করছে না, এখন করছে, তখন করেছিল, আগামীকাল করবে, এরকম যেন কোনো কথা না, করে মানে সবসময় করে, এরকম একটা কথা। এটাকে আমরা যখন বলবো, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিব। সাবজেক্ট কোনটা? সবাই বিশ্বাস করে বলা আছে না, সবাই বিশ্বাস করে, তাহলে আমরা কি বলবো? সবাই। তাহলে এভরিবডি বিশ্বাস করে, ইংরেজি কি? বিলিভ, তাই না? এভরিবডি বিলিভস কেন আমরা জানি, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই ভার্বের সাথে আমরা এস অথবা ইয়েস যুক্ত করি। এটা আমরা জানি না, এই কারণে আমরা কি ব্যবহার করলাম? বিলিভস ব্যবহার করলাম। তাহলে এভরিবডি বিলিভস লোকটিকে, দ্য ম্যান, এভরিবডি বিলিভস দ্য ম্যান। আপনি এখানে পার্সনে ব্যবহার করতে পারবেন, পার্সন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, থ্যাংক ইউ সুব্রত বিশ্বাস ভাই, আপনি খুব ভালো করছেন, ফিউচারে আরো ভালো করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ সুব্রত বিশ্বাস। আপনি হয়তো জানেন না যে আমাদের প্রতিদিন কিসের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে। আপনি এই কমেন্টটা করতেন না যদি জানতেন, যদি বুঝতেন যে আমরা প্রতিদিন কি কি হজম করি, ঠিক আছে। মানুষের মেন্টালিটি এত চিপ লেভেলে চলে গিয়েছে। আপনি যদি আমাদের ভিডিও, আমাদের লাইভ ক্লাসের কমেন্টগুলো একটু দেখেন, আমরা তো এখানে কারো ক্ষতি করছি না, আমরা মানুষের উপকারের জন্য ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি, ঠিক আছে। এবং আমরা যত ছোটই হোক না কেন, আমরা আপনাদের শিক্ষক, এটুকু আপনাদের মাথায় রাখা উচিত। কিন্তু আমাদের কি বলবো, আমাদের পরিবারের নামে গালি পর্যন্ত সহ্য করতে হয়। আমি আমার ওয়াইফ নিয়ে এখানে ক্লাস নিই, কত আজে বাজে কথা শুনি, আপনার কোনো ধারণা নাই। সবসময় মানুষের মন মেজাজ ঠিক থাকে না, সবসময় মানুষকে ঠিক স্মুথলি হ্যান্ডেল করা পসিবল হয় না আমাদের দ্বারা, ঠিক আছে। এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে। আর এই জন্যই
বাংলাদেশ না, শুধুমাত্র ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে বাংলা ভাষাভাষী যারা আছে এদের মধ্যে আমি যদি বলি যে 90% স্টুডেন্ট যদি ভালো হয়, 10% স্টুডেন্ট আছে আপনার শয়তানি করার জন্য। আর এই মানুষগুলো যখন কমেন্ট করে, একটা কমেন্ট পড়ার পর আমাদের পুরো ক্লাসের মানসিকতা নষ্ট হয়ে যায়। আপনি আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন। ঠিক আছে, যদিও কথাটা আমি হার্শ ওয়েতে বলেছি, আমি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এভরিবডি বিলিভস দ্য ম্যান অর পারসন। এবার একটা কথা হলো, এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব, যদি আমরা বলি লোকটিকে কি, লোকটিকে সবাই বিশ্বাস করে না, বা লোকটিকে আমি বিশ্বাস করি না, লোকটিকে আমি বিশ্বাস করি না, করি না আছে এখানে, তাই না? যখন নাটা চলে আসবে, যখন না চলে আসবে ইনডিফিনিট টেন্সে, তখন মাথায় রাখতে হবে আমাদের স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়ে যাবে। কিরকম হবে? যখন না কথাটা আসবে তখন তার সাথে আমাদের হয় ডু আসবে, নইলে ডাজ আসবে। তাহলে আমরা কি নিব? সাবজেক্ট প্লাস ডোন্ট। এই ডু এর সাথে নট, ডোন্ট, অথবা ডাজ এর সাথে নট, ডাজন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দোয়া করবেন, যারা আমাদেরকে ভালোবাসেন সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার, সর্বোচ্চটুকু দেয়ার। ঠিক আছে, এরপরেও যদি আজে বাজে কথা শুনি তাহলে আলটিমেটলি আসলেই করার কিছু নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকে বলবে ফ্রিতে দিল কেন কনসেপ্ট। হ্যাঁ ঠিকই বলেছেন, অনেকে বলবে যে ব্যবসা করছে, বিজনেস করার জন্য আসছে, সবই ভণ্ডামি। কত কথা যে শুনতে হয় ভাই, ইভেন আমার ওয়াইফের সম্পর্কেও অনেক আজে বাজে কমেন্ট করে। এগুলো তো আসলে একটা মানুষের, একটা ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। আমরা এখানে একটা সুস্থ জায়গায় ক্লাস করছি, রাইট? যাক, এগুলো আমরা কখনোই বলি না, আমরা কখনো এগুলো পোস্টে বলি না, কমেন্টে বলি না, কিন্তু সবসময় মনোমানসিকতা ভালো থাকে না, বিরক্ত লাগে। আমরা ক্লাসে ফিরি। ঠিক আছে, দেখেন তাহলে আমরা এই বাক্যটা আমরা কিভাবে বলতে পারি যে আমি তাকে পছন্দ করি না, বা আমি তাকে কি করি না, বিশ্বাস করি না। আমি তাকে বিশ্বাস করি না, এভাবে দেখেন তো। আমি, আপনারা একটু সাথে সাথে প্র্যাকটিস করবেন। এই একই ধরনের বাক্য যদি আপনাদের মাথায় আসে, কমেন্টে একটু লিখে দিবেন। যারা যারা দেখছেন, একই ধরনের বাক্য মাথায় আসলে কমেন্টে লিখে দিবেন। তাহলে আমরা কি বললাম? আমি তাকে বিশ্বাস করি না। এই বাক্যটা আমরা না আছে এখানে, তাই না? তাহলে আমরা কি বলবো? না থাকলে আমি কি বললাম যে সাবজেক্টের পর ডোন্ট অথবা ডাজেন্ট হবে। ডোন্ট কার সাথে হবে আর ডাজেন্ট কার সাথে হবে? আমার মনে হয় এটা আপনারা জানেন অলরেডি। সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, পারসন সম্পর্কে না জানলে আমি পারসনের ক্লাস নিব একদিন। সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, মানে হি, শি, ইট, পৃথিবীতে যত নাম আছে সেগুলো, এগুলোর মধ্যে কোনো একটা হলে সেটার ক্ষেত্রে ডাজেন্ট হবে। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য কিছু হয়, সবকিছুর ক্ষেত্রে আপনি ডোন্ট ব্যবহার করবেন। তাহলে বলেন তো, আমি বলা আছে না, আইটা হচ্ছে একটা ফার্স্ট পারসন। কি পারসন? ফার্স্ট পারসন। আমি কি বলেছি? থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু এটা, বাকি সব ক্ষেত্রে ডোন্ট। তাহলে আমরা কি বললাম? যেহেতু ফার্স্ট পারসন এটা, তাহলে আমরা কি বলবো? আই ডোন্ট, বিশ্বাস করি না। তাহলে বিশ্বাসের ইংরেজি কি? বিলিভ। আই ডোন্ট বিলিভ। তাকে বলেছি না, তাহলে তাকে ইংরেজি কি? হিম। আই ডোন্ট বিলিভ হিম। এটা যদি আমরা বলতাম আমি তাকে আর বিশ্বাস করি না, এর সাথে যদি আর একটা কথা লাগে, আমি তাকে আর বিশ্বাস করি না, মানে কি? আপনি আগে বিশ্বাস করতেন, এখন আর বিশ্বাস করেন না। এটা আপনি কিভাবে বলতেন? আই ডোন্ট বিলিভ হিম, সাথে আরেকটা জিনিস লাগতো শুধু, এনিমোর। কি বলতাম আমি? আই ডোন্ট বিলিভ হিম এনিমোর। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ। হ্যাঁ, মুন্না হোসেন ভাই, ক্যান ইউ টেক মি সাম অ্যাডভাইস? আচ্ছা মুন্না হোসেন ভাই, যদি আমি খুব সুন্দর করে আপনাকে অ্যাডভাইস দিই, আমাদের নিয়মিত ক্লাসগুলো করবেন। আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ক্লাস করুন। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস করুন। আর আমরা খুব সম্ভবত আপনাদের জন্য একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করব, ফ্রি স্পোকেন কোর্সের ব্যবস্থা করব খুব শীঘ্রই। এটা আমাদের আসবে, আমরা এটা নিয়ে প্ল্যান করছি, একটু গুছিয়ে নিই সবকিছু। খুব শীঘ্রই আপনাদের ফ্রি একটা কোর্সের অফার আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঈশিতা মন্ডল বলেছেন আই ডোন্ট ট্রাস্ট হিম। স্যার আমি ছাত্র হতে চাই। ইঞ্জিনিয়ার এনামুল হক মনি ভাইয়া বলেছেন
এনামুল হক মনি ভাইয়া, আপনি অনেক জায়গায় কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। এবং অবশ্যই আপনি ক্লাস করছেন, যেহেতু আমরা সবাইকে শেখানোর জন্য ক্লাস নিচ্ছি। আই ডোন্ট বিলিভ হিম, হ্যাঁ, আই ডোন্ট বিলিভ হিম এনিমোর, আমি তাকে আর বিশ্বাস করি না, তাই না? আমরা এভাবে বলি না, আই ডোন্ট বিলিভ হিম এনিমোর। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমি তাকে তার ব্যবহারের জন্য পছন্দ করি না, এই বাক্যটা আমরা কিভাবে করব? একজন বলেছেন, তাহলে আমরা এটা করে ফেলি। যেহেতু তিনি অডিয়েন্স থেকে বলেছেন, আমি তাকে তার ব্যবহারের জন্য পছন্দ করি না, বলেন, সবাই লিখে ফেলেন, বলেন, আমি তাকে তার ব্যবহারের জন্য পছন্দ করি না। ঠিক আছে, এই বাক্যটা আমরা কিভাবে করবো একটু খেয়াল করে দেখেন তো। এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি? আমি পছন্দ করি না, এইটুকু হচ্ছে আগে হবে। আমি পছন্দ করি না, এইটুকু আগে হবে। মাথায় রাখবেন, একটা বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াটা বা কাজটা, যে অংশের মধ্যে কাজ হচ্ছে, এটা শেষে থাকে। বাংলা বাক্যের ক্ষেত্রে, বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়াটা সবসময় শেষের অংশে থাকে, কিন্তু ইংরেজি বাক্যের ক্ষেত্রে ক্রিয়াটা কি সাবজেক্টের পর প্রথম অংশে থাকে। তাহলে আমরা প্রথমে ক্রিয়ার অংশটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কি বললাম আমি তাকে তার ব্যবহারের জন্য পছন্দ করি না, তাহলে পছন্দ করি না এইটুকু আগে। তাহলে আমরা কি বলবো? পছন্দ করি না। তাহলে আয়ের সাথে কি হবে? ডাজেন্ট তো হবে না। আই ডোন্ট লাইক হিম, আই ডোন্ট লাইক হিম ফর হিজ কেন? তার ব্যবহারের জন্য বলেছি, তার জন্য, তার ব্যবহারের জন্য। তাহলে ফর হিজ বিহেভিয়ার। ঠিক আছে, আই ডোন্ট লাইক হিম ফর হিজ বিহেভিয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ও সবসময় এখানেই করে। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। রিফাত শেখ বলেছেন নো, 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 প্লিজ, নো। ইউ তোমার ক্লাসে তুমি করো প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আই ডোন্ট লাইক হিম ফর হিজ বিহেভিয়ার। আচ্ছা, বিকজ অফ হিজ বিহেভিয়ার, হ্যাঁ, বিকজ অফ দিলেও হবে, কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ প্লাবন ভাই। আচ্ছা, এইটা আমরা বুঝে ফেললাম আমার মনে হয়। কি বারে ক্লাস নেন? আমাদের রুটিনটা কিন্তু পোস্ট করা আছে আমাদের পেজে। আপনি যদি না জানেন একটু দেখে নেন, আমাদের রুটিনটা পোস্ট করা আছে। আমার মনে হয় যে আপনি আরো ভালো করবেন। ঠিক আছে, ক্লাসগুলো যদি রেগুলার করেন। তাহলে আমরা এটা বুঝে ফেললাম। আমার মনে হয় যে ডোন্ট এবং ডাজন্ট এর ব্যবহারটা আপনি বুঝলেন। এবার এম ইজ আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর কোথায় বসে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা তো জানি যে এম ইজ আর হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু এটা ইনডিফিনিটেও কিভাবে ব্যবহৃত হয় খেয়াল করেন। আমরা যদি বলি না যে আমি একজন কি বলা যায়, কি বলা যায় বলেন তো? তুমি বলো, আমি একজন কি, শূন্যস্থান পূরণ করো। সিরিয়াসলি? আমি একজন মহৎ ব্যক্তি। ঠিক আছে, ওকে, আমি একজন, আচ্ছা তোমার কথাই দিলাম, আমি আমাকে নিজেকে খারাপ বানালাম, মিথ্যাবাদী। আমি একজন মিথ্যাবাদী। বাদী বানান কি দীর্ঘইকার হবে না? ঠিক আছে, আচ্ছা, বাদী বানানটা ভুল হলে একটু বলে দিন, হ্যাঁ। আচ্ছা, আমি একজন মিথ্যাবাদী, এই বাক্যটা খেয়াল করে দেখেন তো। আমি একজন মিথ্যাবাদী, এই বাক্যে কোনো ভার্ব আছে? কোনো ক্রিয়া আছে? তাহলে ক্রিয়া না থাকলে আমরা কিভাবে আনবো? এইরকম যেই ইনডিফিনিট টেন্স গুলোতে বা যেই বাক্যগুলোতে কোনো ক্রিয়া থাকে না, কোনো ক্রিয়া থাকে না বা কোনো ভার্ব থাকে না, ওই বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর কিংবা ডু ব্যবহৃত হয়। এম ইজ আর কিংবা ডু ব্যবহৃত হয়। যেমন আপনি বলেন আমি একজন মিথ্যাবাদী, তাহলে আমি কি বলবো? আই এম আ লায়ার, আই এম আ লায়ার। খুব সিম্পল। তাহলে দেখেন এমটা কিন্তু এখানে একটা ক্রিয়ার কাজ করেছে, যদিও এম এর কিন্তু কোনো এখানে অর্থ কি নেই, এম এর কোনো নিজস্ব এখানে অর্থ নেই। এম কি করেছে? শুধুমাত্র এই বাক্যটাকে সফল করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে পারি আমি ধার নিয়েছি এম কে। কার কাছ থেকে? অক্সিলারি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি করেছি? অক্সিলারি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। যারা যারা বলেছেন
যারা যারা বলেছেন যে আপনি একজন লায়ার, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, ঠিক আছে? এটা কিন্তু সত্যি কথা, আমি কিন্তু পোস্ট করে দিব পেজে, যে যারা যারা এখানে বলেছেন আই এম আ লায়ার, সবগুলো মিথ্যাবাদী, কার কথা বিশ্বাস করবেন না। ওকে, ইমরান আলী ভাইয়া বলেছেন আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওকে, তাহলে এবার আমি যদি বলি যে আমি একজন মিথ্যাবাদী নই বা আমি মিথ্যাবাদী নই, তাহলে আপনি কিভাবে বলবেন? খুব সিম্পল, আই এম নট আ লায়ার, রাইট? I am not a liar. I'm not a liar. এভাবে বলা যায়। কিন্তু এটাকে বলার সময় কিন্তু আপনি আরেকভাবে বলতে পারবেন। লেখার সময় আপনি I am not কিংবা I aren't a liar লেখা যায়। I aren't a liar, এটাও লেখা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু বলার সময় এই দুইটাকে আপনি সংক্ষেপে ain't বলতে পারেন। am not কে ain't বলা যায়। আপনি বলতে পারবেন I ain't a liar, I ain't a liar, কিংবা I aren't a liar, I am not a liar, I am not a liar, সবগুলোই সঠিক। I am not a liar, I ain't a liar, I aren't a liar, সবগুলোই সঠিক। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ও, আমি এগুলো পড়াই নাই, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। আরে আব্দুল্লাহ আশিক ভাই, আমি তো মিস করে গিয়েছি, আমি তো ক্লাসটা সিং করতে পারি নাই। ঠিক আছে, আমি দেখব, খেয়াল করে দেখব, যদি আমি ওইটা মিস করেই যাই তাহলে ওইটার ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। ঠিক আছে বস, টেনশন নিয়েন না। হ্যাঁ, তবে এটা মাথায় রাখবেন, এই এন্ড কথাটা কিন্তু লেখা যাবে না, এটা একটা ইনফর্মাল কন্ট্রাকশন। কি একটা ইনফর্মাল কন্ট্রাকশন। আর ইনফর্মাল শব্দগুলো কখনো রাইটিং এর ভিতরে লেখা ব্যবহার করা যায় না। তাহলে আপনি এন্ড কথাটা শুধু বলতে পারবেন, কথা বলার সময় ব্যবহার করতে পারবেন, এই কথাটা আপনি লিখতে পারবেন না। লেখার জন্য আপনাকে am not বা aren't ব্যবহার করতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আরো কিছু বাক্য দেখি, খেয়াল করে দেখেন। ঠিক আছে, আমরা আরো কিছু বাক্য দেখি। যেমন ডাস দিয়ে আমরা কিভাবে করব? সে কি তোমার কথা ভাবে? সে কি তোমার কথা ভাবে? এই বাক্যটা আপনি কিভাবে করবেন? সে তোমার কথা ভাবে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা যখন আপনি চেঞ্জ করবেন তখন দেখবেন আপনি খুব সুন্দর করে পেরে যাচ্ছেন। কিন্তু যখনই আমি এটা দ্বারা প্রশ্ন করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা যখন প্রশ্ন করছি তখনই হয়তো আপনার প্যাস লেগে যেতে পারে। খুব সিম্পল ওয়েতে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, খুবই সিম্পল ওয়েতে বলেন তো। আচ্ছা, থ্যাংক ইউ। লেখা হারাম? কি লেখা হারাম? I ain't a liar. হ্যাঁ, লেখা হারাম, এক্স্যাক্টলি, লেখা হারাম, লেখা হারাম, লেখা যাবে না। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? সে কি তোমার কথা ভাবে? সে তোমার কথা ভাবে, এইটা আমরা কিভাবে বলতে পারি? He thinks about you, right? বা he thinks of you, he thinks about you. He think of এর অফটা দিলেও আসলে অন্য অর্থে ব্যবহার করা হয়। What do you think of me? তুমি আমাকে কি ভাবো? ওইটার অর্থটা একটু অন্যরকম, কিন্তু think about দিলে বেটার হয়। তাহলে he thinks about you, সরি, সে তোমার কথা ভাবে। হ্যাঁ, he thinks about you, সে তোমার কথা ভাবে। সে কি তোমার কথা ভাবে? তাহলে এটা কিভাবে করব? দেখেন, এটা করার জন্য এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেই ভার্বগুলোতে বা যেই বাক্যগুলোতে অক্সিলারি থাকে না, ওইটাতে প্রশ্ন করার জন্য ডু বা ডাসটা নিতে হয়। যেই বাক্যগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেই বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না, ওই বাক্যের প্রশ্নের জন্য ডু বা ডাস ধার নিতে হয়। আমাকে বলেন তো, হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি কাকে নিব? ডু কে নিব নাকি ডাস কে নিব? হি, অবশ্যই ডাস নিব, কারণ ডু তো বসবে না হির সাথে। তাহলে আমি প্রথমে কি ব্যবহার করব? ডাস। ডাস, এরপর কি? সাবজেক্ট, ডাস হি, রাইট? ডাস হি। এবার এটা কি থিংস হবে নাকি থিংক হবে বলেন তো? থিংস হবে নাকি থিংক হবে? থিংস কিন্তু আর হবে না, এই এসটা কিন্তু আর লেখা যাবে না বা বলাও যাবে না।
ডাজ হি থিংকস বলা যাবে না, ডাজ হি থিঙ্ক বলতে হবে। ডাজ হি থিঙ্ক, কেন এসটা উঠে যাবে? কারণ এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা এস বা ইয়েস এখানে ব্যবহার করেছিলাম ভার্বের সাথে। এখন এই এসটাই তো আমরা ডাজের এখানে ব্যবহার করেছি। দেখেন হির কারণে আমরা ডু এর সাথে ইএস যুক্ত করলাম, অলরেডি আপনি ইএস এর কাজটা করে ফেলেছেন, তাহলে আবার কি আপনার থিঙ্কের সাথে এস যুক্ত করার দরকার আছে? নাই। এটা হয়ে গেলে কিন্তু কি হয়ে যাবে? রিডান্ডেন্ট হয়ে যাবে। তাহলে ডাজ হি থিঙ্ক, আপনি যখনই ডাজ ব্যবহার করছেন তখন এসটা উঠে যাবে। ডাজ হি থিঙ্ক অ্যাবাউট ইউ, সে কি তোমার কথা ভাবে? ডাজ হি থিঙ্ক অ্যাবাউট ইউ, সে কি তোমার কথা ভাবে? তাহলে আপনি কিন্তু খুব সুন্দর করে বলতে পারছেন। না, থিংকস হবে না। দেখছেন চৌধুরী সুরেহা আপু ভুল করেছেন, থিংকস বলেছেন আপনি, এটা হবে না। হি ডাজন্ট অ্যাবাউট ইউ, ভুল হয়েছে মুন্না হোসেন ভাই, এটা হবে হি ডাজন্ট, সে তোমার কথা ভাবে না, হি ডাজন্ট থিঙ্ক অ্যাবাউট ইউ। ঠিক আছে, এবার আমি যদি বলি সে কি তোমার কথা ভাবে না, এটা করেন দেখি। সে, এটা তো সে কি তোমার কথা ভাবে, এবার সে কি তোমার কথা ভাবে না, এটা যদি যোগ করি তাহলে খুবই সিম্পল, ডাজন্ট হি থিঙ্ক অ্যাবাউট ইউ অথবা ডাজ হি নট থিঙ্ক অ্যাবাউট ইউ, দুইটাই হবে। কোনটা বলা যায়? ডাজন্ট হি বলা যায়, ডাজন্ট হি থিঙ্ক অ্যাবাউট ইউ, সে কি তোমার কথা ভাবে না, অথবা আপনি যদি ফুল ফর্ম ব্যবহার করতে চান তাহলে ডাজ হি নট থিঙ্ক অ্যাবাউট ইউ, ডাজ হি নট থিঙ্ক অ্যাবাউট ইউ, এইভাবেও কিন্তু বলা যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? He's a cheater. He never think about me. He never think হবে না, he never thinks about me. গোবিন্দ দাস ভাইয়া, does he think? Okay, does he think you হবে না, think about হবে। Doesn't he think? think বানান ভুল হয়েছে শাহিদ ভাই, THINK হবে, THING। এই things মানে তো জিনিসপত্র, THING এই মানে হচ্ছে জিনিসপত্র, যে কোনো জিনিস, বস্তুর ক্ষেত্রে আমরা think ব্যবহার করি, কিন্তু THINK এই think হচ্ছে একটা ভার্ব, এটা মানে হচ্ছে চিন্তা করা, ভাবা, চিন্তা করা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, বুঝতে পেরেছেন? না না সরি বলেন না, ভুল করলে সরি বলার দরকার নাই, আপনি ভুল করেছেন, শিখবেন, ক্লাস করেন, এমনি ইনশাআল্লাহ বুঝে যাবেন, সমস্যা নাই। ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ আনোয়ার হোসেন আসাদ ভাই, দোয়া করবেন এবং যারা ক্লাসগুলো করছেন নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু একটা বাক্যের কি শিখলাম, খুবই একদম বেয়ার একটা বাক্য, খুবই সিম্পল ওয়েতে আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার করবেন বা এটাকে ট্রান্সলেট করবেন সেটা শিখলাম। ওইটাই যদি নট যুক্ত করা হয় সেটা কিভাবে করবেন সেটা শিখলাম। ঠিক এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি কিভাবে প্রশ্ন করবেন সেটা শিখলাম, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি মেইন ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে ওই বাক্যটা করব সেটাও শিখলাম অক্সিলারি ভার্ব ধার নিয়ে। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, রাইট? সমস্যা আছে কোনো? হইচই আছে কোনো? নাই? আচ্ছা, আমরা আজকে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, which is that আমরা আজকে আরেকটা জিনিস নিয়ে কথা বলি, যেটাকে আমরা কি বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? যেগুলো দ্বারা চলমান কোনো জিনিসকে বোঝায়, মানে চলমান কাজ, একটা কাজ হচ্ছে, ঘটছে, আমি করছি, আমি খাচ্ছি, আমি খেলছি। ঠিক আছে, আমরা এক সময় ঢং করে এভাবেই বলি, অনেক সময় খেলিতেছি, যাইতেছি, তেসি তেসো তেসে তেসেন, এরকম বলি না? খেলিতেছেন, যাইতেছেন, তারপরে হচ্ছে গাইতেছেন। তেসেন শব্দটা আসলে বাংলা ভাষার মধ্যে এখন আসে না, যাইতেছেন নাকি, এটা আসলে ইনফর্মাল, এই ভাষাটা আমরা এভাবে ব্যবহার করি না, বইয়ের ভাষা হয় খেলছেন, ছেন। ঠিক আছে, যাচ্ছেন, যাচ্ছি, খেলছি, খাচ্ছি, কথা বলছি, এই যে এইভাবে হয়, বলতেছি হয় না, বলিতেছি হয় না, বলছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান কোনো জিনিস যেটা এখন চলছে, এরকম জিনিসগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়। এবং আমাদের খুব চিরচেনা স্ট্রাকচার কি? খুবই চিরচেনা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে এবং মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্ব হিসেবে am,
ইজ অথবা আর ব্যবহার করতে হবে। কার আগে? মেইন ভার্বের আগে। তার মানে এরপরে কি বসবে? মেইন ভার্ব বসবে এবং তার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে এবং তারপর হচ্ছে এক্সটেনশন। এটা আমরা সবাই জানি, এটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, তাই না? এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। মোরসালিন মিজান বাবু ভাই, হ্যাঁ অনলাইন কোর্সে যুক্ত হওয়ার সুযোগ আছে। আমি যেহেতু আপনি বলেইছেন আচ্ছা শরীফ আমিনুর ভাই, যাই হোক আপনাদের তো আসলে কিছু বলাও যায় না, বললেও মাইন্ড করেন, মনে করেন যে টিচার মানুষ এভাবে কথা বলা ঠিক না, আর স্টিল বলি, খুব সুন্দর করে অ্যান্সার দিই। আমার চুলগুলো এরকম বারবার করছি কারণ আমি হচ্ছে বাংলা বাজার গিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে, মিমের বইয়ের কাজে। খুব শীঘ্রই মিমের একটা বই পাচ্ছেন স্পোকেনের জন্য। এই বইটার কাজের জন্য বাংলা বাজার গিয়েছিলাম। তো বাংলা বাজার থেকে ফিরে আসতে আসতে আমার 9:30 বেজে যায়। তো আমি তো সারাদিন বাইরে ছিলাম, আর আপনি জানেন ঢাকা শহরে ঘোরাফেরা করলে মাথা এবং পুরো শরীর হাত ধুলা দিয়ে অবস্থা খারাপ। এই কারণে আমি একটু আগে, ক্লাস শুরুর 10 মিনিট আগে গোসল করেছি। তো ক্লাস শুরুর 10 মিনিট আগে গোসল করার ফলে আমার চুলগুলো বারবার সামনের দিকে আসছে, আর চুলগুলো সামনের দিকে আসলে খুবই ডিস্টার্ব হয়, খুবই খুবই বিরক্ত লাগে। এই কারণে আমি বারবার চুলগুলো এভাবে সরাই দিচ্ছি। আপনি খেয়াল করে দেখবেন অন্য কোনো ক্লাসে আমি এটা করি না, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ হিজিবিজি ভাই। খুব সুন্দর নাম, হিজিবিজি। হিজিবিজি হিজিবিজি ভাই বলেছেন নিউ মেম্বার, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, অনেক ধন্যবাদ ক্যাপ্টেন খান ভাই। তাহলে আমরা কি দেখলাম? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। খুবই চিরচেনা একটা স্ট্রাকচার, তাই না? আচ্ছা, খুবই ভালো কথা। এবার এর সাথে যদি আমরা না বোধক কিছু যুক্ত করি, এটাকে যদি মনে করেন যে আমরা বললাম যে আমি খেলছি, কিন্তু আমি খেলছি না। খেলছি হলে এটা হবে, খেলছি না হলে কোনটা হবে? যদি এটা নেগেটিভ করা যায় তাহলে কি হবে? এম অথবা ইজ অথবা আর প্লাস নট, এই অক্সিলারি ভার্বের পর সবসময় নট বসে, প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তার মানে যখন আপনি কোনো কিছুতে না শব্দটা যুক্ত করবেন, শুধুমাত্র এই অক্সিলারি অংশের পর আপনাকে নট যুক্ত করতে হবে। খুবই সিম্পল একটা কথা। আচ্ছা, এটা আমরা বুঝলাম। কিন্তু যদি আপনি কি করেন, এটাকে প্রশ্ন করা বুঝান, প্রশ্ন করার চেষ্টা করেন, তাহলে কিভাবে করবেন? আমরা জানি একটা বাক্যকে সহজেই প্রশ্ন করার একটা উপায় হচ্ছে অক্সিলারি ভার্বটাকে টেনে টুনে থাপড়া থুপড়ায় কোনোভাবে আপনি সাবজেক্টের সামনে বার করে দিবেন। তাহলে আপনি যদি এটাকে কি করেন, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস কি বলবো? ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে যদি ওইটাকে প্রশ্ন করতে চান, প্রশ্ন করলে আপনার সাবজেক্টের আগে শুধুমাত্র অক্সিলারি ভার্বের অংশটা দিতে হবে। এবার আরো সহজ বলি, এবার যদি প্রশ্ন এবং নট দুইটাই করতে চান, আমরা বাক্য যখন উদাহরণ দিব তখন আপনি ক্লিয়ার হবেন, টেনশন নিয়েন না, ঠিক আছে? প্যানিক করেন না। দেখেন তখন আমরা কি করব? এম ইজ বা আর প্লাস নট, ওই যে আমরা বলেছিলাম না যে এম ইজ আর এর সাথে নট বসবে, যদি না কথাটা আসে তাহলে আমি প্রশ্ন করব এবং না বোধক করব। সেক্ষেত্রে এইটার সাথে আমি নট যুক্ত করলাম, সাথে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এগুলো হচ্ছে কঠিন স্ট্রাকচার, এগুলো কোনোটাই মনে রাখার দরকার নাই, আপনার কোনোটাই মনে রাখার দরকার নেই, টেনশন নিয়েন না। আচ্ছা, মিস্থু দাস বলেছেন ভাইয়া নিউ মেম্বার, প্যাসিভ অ্যাক্টিভ কমপ্লেক্স সেন্টেন্স শেখার কোনো নিয়ম আছে কি না? আচ্ছা মিষ্টু দাস আপু, আপনারা যারা জানেন না, যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমাদের আরেকটা পেজ আছে, সেখানে শুধুমাত্র আপনাদের সিলেবাস কভার করার জন্য আমরা নিয়মিত ক্লাস নেই। পেজটার নাম কি? আপাতত আমরা পেজটার নাম লিখেছি বা রেখেছি ইংলিশ বাস। কি নাম? ইংলিশ বাস, বাট এটার নাম চেঞ্জ হয়ে যাবে লিঙ্গুয়াল একাডেমি এসএসসি এইচএসসি। এইটা ইংলিশ বাসে গেলেই সার্চ দিলে আপনি পাবেন, এবং ইংলিশ বাসে গিয়ে দেখবেন 6 দিন সপ্তাহে ক্লাস হচ্ছে আপনাদের এসএসসি এইচএসসি পুরো ব্যাচ নিয়ে, সিলেবাস নিয়ে। ওকে, হ্যাঁ ক্লাসটা আপলোড দিব ইনশাআল্লাহ, ক্লাসটা আপলোড দিব। ঠিক আছে, আমরা তাহলে একটা বাক্য দেখার চেষ্টা করি, তো খেয়াল করে দেখেন। ঠিক আছে, একটা বাক্য দেখার চেষ্টা করি। আপনারা একটু বলেন তো, আপনারা নিজেরা একটু বলার চেষ্টা করেন যে কি টাইপের বাক্য হতে পারে।
কুকুরটি ঘেউ ঘেউ করছে, এটা বলি আমরা। ডাস্টার তো নাই, কি ভেজাল। ডাস্টার আছে বাট আমার ডাস্টার দিয়ে করতে ইচ্ছে করে না। আমরা এটা মুছে দিই। হ্যাঁ, একটা বাক্য লিখে এই ফরম্যাট অনুযায়ী আমরা একটু সাজাবো। দেখেন আমার বিল্লুটা এমন জায়গায় ঘুমাচ্ছে, নড়াচড়া করা যাচ্ছে না। দেখেন কি বললাম আমরা, আমরা বললাম যে কুকুরটি ঘেউ ঘেউ করছে, তাহলে কি বলবো? কুকুরটি ঘেউ ঘেউ করছে। কুকুরটি ঘেউ ঘেউ করছে। ঘেউ ঘেউ করার ইংরেজি কি? মানে ডাকা না, বার্কিং, বার্ক, বার্ক। এই বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। এই বার্ক কথা হচ্ছে ঘেউ ঘেউ করা। তাহলে কুকুরটি ঘেউ ঘেউ করছে, আমরা কি বলবো? প্রথমে সাবজেক্ট নিব, তাহলে কি বলবো? দ্য ডগ, দ্য ডগ। এরপর দ্য ডগ সাবজেক্ট, এর সাথে অ্যাম ইজ এর মধ্যে কি বসবে? ইজ বসবে। দ্য ডগের সাথে অ্যাম বসবে না, আরো বসবে না। যদি হতো দ্য ডগস এস থাকতো তখন আর বসতো। দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ ইজ বার্কিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে। এবার যদি বলি কুকুরটি ঘেউ ঘেউ করছে না, যদি এর সাথে না দিয়ে দিই তাহলে কি হবে বলেন তো? কুকুরটি ঘেউ ঘেউ করছে না, আপনি শুধু সিম্পলি যখন না থাকবে এই যে অক্সিলারি ভার্বের সাথে নট বসায় দিবেন। কিভাবে? দ্য ডগ isn't barking, the dog is not barking, কুকুরটি ঘেউ ঘেউ করছে না। আচ্ছা, এটা তো গেল এই ব্যাপার। এবার আমি যদি বলি কুকুরটি কি ঘেউ ঘেউ করছে, এবার প্রশ্ন করলাম কুকুরটি কি ঘেউ ঘেউ করছে? করছে। এবার আপনি প্রশ্ন করলেন না, আমি আপনাকে একটু আগে কি বললাম যে প্রশ্ন যদি এরকম হয় কুকুরটি কি ঘেউ ঘেউ করছে, ইয়েস নো, হ্যাঁ বা না দ্বারা যেগুলোর উত্তর দেওয়া যায়, যেই প্রশ্নগুলোর উত্তর আপনি খেয়াল করে দেখবেন শুধুমাত্র হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবেন, এইরকম প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে এগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে খুব সিম্পল ব্যাপার, আপনাকে এই অক্সিলারি ভার্বটাকে সামনে পাঠিয়ে দিতে হবে। সামহাও সামনে পাঠাইলে এটা কি হয়ে যাবে? এটার প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? এটাকে সামনে লিখি, ইজ দ্য ডগ, ইজ দ্য ডগ বার্কিং? কুকুরটি কি ঘেউ ঘেউ করছে? ইজ দ্য ডগ বার্কিং? কুকুরটি কি ঘেউ ঘেউ করছে? ক্লিয়ার? বুঝতে পারছি? নুসরাত জাহান পুষ্প বলেছেন ভাইয়া অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ নিয়ে কিছু ভিডিও দিলে ভালো হতো। আসলে অনার্স সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে সিলেবাসটা আছে, তোমাদের যে পোয়েট্রি, তারপর হচ্ছে নোভেল, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের লিটারেচার যেই পার্ট গুলো আছে, এগুলো নিয়ে আমার সবসময় কিছু ইন্টারেস্ট আছে যে আমি ভিডিও মেক করব, ক্লাসগুলো নেব, কিন্তু আলটিমেটলি তোমাদের অডিয়েন্স এত কম, এই কারণে আসলে ভিডিওগুলো মেক করতে ইচ্ছা করে না। ঠিক আছে, একটু সময় দাও, আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও মেক করার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বলছি? ইজ দ্য ডগ বার্কিং? কুকুরটি কি ঘেউ ঘেউ করছে? এটাকে যদি বলি আমরা কুকুরটি কি ঘেউ ঘেউ করছে না, এর সাথে না যুক্ত করে দিই, কুকুরটি কি ঘেউ ঘেউ করছে না, তাহলে খেয়াল করে দেখেন এখানে প্রশ্নও আছে আবার কি আছে? না শব্দটাও আছে। এরকম হলে এই যে সামনের অংশের সাথে এই অক্সিলারি ভার্বের সাথে শুধুমাত্র নট বসাবেন, তাহলে isn't the dog barking, isn't the dog barking? ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ভেরি গুড। আচ্ছা, আজহার ভাইয়া বলেছেন, আজহার ফ্রম অনারগল 5, থ্যাংক ইউ আজহার ভাই। আজহার ভাই হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, অনারগল ইংলিশ 5 এর স্টুডেন্ট একজন, এবং নিয়মিত একজন স্টুডেন্ট। থ্যাংক ইউ, আপনি নিয়মিত ক্লাস করেন। আমি একটু এই ফাঁকে যেহেতু আমাদের কোর্সের কথা চলে আসলো একটু বলে রাখি, আপনারা যারা একদমই শুরু থেকে স্পোকেন শিখতে চান, শুরু থেকে স্পোকেন শিখতে চাইলে আমাদের যে প্রিমিয়াম কোর্স আছে বা পেইড কোর্স আছে এই কোর্সটাতে আসতে পারেন। আমি মিম, আমরা এবং আরেকটা টিচার, তিনজনে মিলে আপনাদের স্পোকেনের একদমই শুরু থেকে কিছুই না পারলেও আমরা ধরে ধরে প্রথম থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। 45টা ক্লাস হবে, 45টা ক্লাস 4 মাস জুড়ে আমাদের কাছে শুরু থেকে শিখতে পারবেন। কিছু না পারলেও আমরা চেষ্টা করব আপনাকে পুশ করে করে শেখাতে, এবং প্রচুর প্র্যাকটিস ক্লাস আছে, প্রচুর প্র্যাকটিস করার জায়গা আছে,
টিচারের সাথে প্র্যাকটিস করতে পারবেন এবং এই 4 মাস পড়ার জন্য আপনাকে পে করতে হবে মাত্র 3000 টাকা। সো কোর্সটার ফি হচ্ছে 3000 টাকা। কোর্সটা সম্পর্কে যদি আপনি ডিটেলস জানতে চান আমাদের পেজে নক দিন, ইনশাআল্লাহ ভর্তি এখনো চলছে, আপনি এখনো ভর্তি হতে পারবেন। পেজে নক দিলে আপনার ভর্তি ডিটেলসটা পাঠিয়ে দেবে। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই প্রিপোজিশন নিয়ে আপনার সমস্যা আছে, আমি প্রিপোজিশনের ক্লাস দিব ইনশাআল্লাহ। আগামী ক্লাসেই সম্ভবত আমাদের প্রিপোজিশনের ক্লাস হবে, কারণ আমি কিন্তু গ্রামার ক্লাসও নিচ্ছি, স্পোকেন ক্লাসও নিচ্ছি। সপ্তাহে 2 দিন আমি গ্রামার ক্লাস নিচ্ছি, হ্যাঁ না সরি, সপ্তাহে 1 দিন গ্রামার ক্লাস নিচ্ছি আর 1 দিন হচ্ছে স্পোকেন ক্লাস নিচ্ছি। সো অবভিয়াসলি কি করবেন, একটু গ্রামারটা দেখার চেষ্টা করবেন। বাহ, শিখতে চাই, খুবই সুন্দর, ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আপনি কি এটা বুঝতে পেরেছেন আমরা কি করলাম, কাহিনীটা কি করলাম? ওকে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আমার মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ আপনি যদি একটা বোঝেন, পৃথিবীতে যত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আপনি সব বুঝে ফেলবেন একটার কনসেপ্ট যদি আপনি বোঝেন। এগুলো খুবই ইজি জিনিস, এত আহামরি করে অনেকে আছে না একদম চোখ বন্ধ করে হাফেজের মতো আপনার হচ্ছে ইংলিশের স্ট্রাকচার মুখস্থ করে, না এটা করা যাবে না। ইংলিশের স্ট্রাকচার আপনি কখনো মুখস্থ করে কিছু শিখতে পারবেন না। আপনি যেটা করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন, কার সাথে কি মিল আছে, কার পরে কি হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে? এবং কথা বলার সময় স্ট্রাকচার মেনটেন করে কখনো কথা বলা যায় না। আপনার কনসেপ্টটা ধরতে হবে, কোন সময় কথা বলছি এবং কোন সময় আমি কোন ভার্বটা জাস্ট ব্যবহার করব। সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা মাথায় থাকলে বাকিগুলো চলে আসবে, ঠিক আছে? সেগুলো রিডিং করবেন, বাসায় বেশি বেশি বলার প্র্যাকটিস করবেন, আমাদের নিয়মিত ক্লাসগুলো করুন, ভিডিওগুলো দেখুন, আস্তে আস্তে আপনার স্পোকেনটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, নিশাদ চৌধুরী বলেছেন অনার্স 3rd ইয়ারের ক্লাস হলে ভালো হবে। আমি চেষ্টা করবো আপু অনার্সের ক্লাস নেওয়ার ইনশাআল্লাহ। হ্যাঁ, আরিফ ভাইয়া 3000 টাকা একসাথে দিতে হবে আনফরচুনেটলি, ঠিক আছে? মনি ভাইয়া আমার মোবাইল নাম্বারটা আপনি চাচ্ছেন, এটা আমার মোবাইল নাম্বার না, বেসিক্যালি এটা আমার হেল্পলাইন নাম্বার। তো আমি হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাদের কোর্স সম্পর্কে কিছু জানার আছে তারা আপনাদের এই হেল্পলাইন নাম্বারটাতে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 07980490255 এই নাম্বারটি, ঠিক আছে? আচ্ছা, অনার্সের আমি দেখি একটা পোস্ট করার চেষ্টা করব, অনার্স 1st ইয়ার 2nd ইয়ার 3rd ইয়ারে কারা কারা আছে যারা চান যে অনার্সের ক্লাসগুলো আনতে। আমি চেষ্টা করব যে অনার্সের টপিকগুলো ধরে অ্যাটলিস্ট মাঝে মাঝে যাতে কিছু ভিডিও দেওয়া যায়, ঠিক আছে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সুপারিশ করছেন, চাচ্ছেন ক্লাস, আপনারা চাইলে অবশ্যই আমি চেষ্টা করব। ওকে, যশোর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তাহলে আমরা আজকের মতো বিদায় নিই। আমার মনে হয় যে আমরা 2টা টেন্স পড়েছি, 2টা টেন্স অনুযায়ী আমরা কথা বলার প্র্যাকটিস করব, ট্রান্সলেশন গুলো ওইভাবে করার চেষ্টা করবেন। আমি তো একটা দুইটা সময়ের অভাবে মাত্র একটা দুইটা উদাহরণ দেখার চেষ্টা করলাম বা উদাহরণ দেখিয়ে ফেললাম। আপনারা বাসায় প্রচুর উদাহরণ দেখবেন, বই খুললে কিংবা বিভিন্ন জায়গা থেকে, বা নিজে নিজে একটু চেষ্টা করবেন, আচ্ছা এই বাক্যটা তো ইনডিফিনিট, এটাকে ইংরেজিতে আমি কেমনে বলবো। এইভাবে একটু চেষ্টা করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার যে বাক্যের যে ভান্ডার আছে এটা বৃদ্ধি হতে থাকবে, এনরিচ হতে থাকবে এবং আপনার কথা বলার স্পিডটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? সো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। যারা যেভাবে ক্লাস চাচ্ছেন আমরা ঠিক সেভাবেই আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের সমর্থন দরকার। ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।